হ্যালো ফ্রেন্ডস, আজ আমি সুবিদ্যাস স্যারের অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়ের 20 পরের অঙ্কগুলো দেখাবো। এর আগে আমি 20 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। হ্যাঁ, আজ 21 থেকে অঙ্ক চালু করি। বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে 13:11 এবং আরও 3 জন ছাত্রী নতুন এলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত কত হবে? এবার দেখো, অঙ্কটি দেখে নেওয়া যাক কীভাবে হবে। দেখো, মোট ছাত্রছাত্রী কত আছে? 504 জন। এটা হচ্ছে মোট ছাত্রছাত্রী, ঠিক আছে। এবার দেখো, এখানে ছাত্র ইস্টু ছাত্রী দেওয়া আছে কত? 13:11। তাহলে এখান থেকে টোটাল অনুপাত কত? 24। এই দুটোকে যোগ করলে কত হয়? 24। তাহলে 24 কাকে রিপ্রেজেন্ট করে? 24 রিপ্রেজেন্ট করে 504কে। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 504/24। 24 দিয়ে 504কে ভাগ করো, দেখো ভাগ করলে কত হয়? 24 দিয়ে 48 আর 24 থেকে 24 21 হয়। তাহলে 1 ইউনিটের মান কত পেলাম? 21। তাহলে বোঝা গেল। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 13 দিয়ে 21কে গুণ, ছাত্র সংখ্যা পেয়ে যাব। আর 11 দিয়ে 21কে গুণ করলে আমি কী পাবো? ছাত্রীর সংখ্যা। তাহলে সেক্ষেত্রে দেখো ছাত্র সংখ্যা কত হয়? 21কে 13 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয়? 273 জন হয়ে গেল তোমার ছাত্র। আর ছাত্রী কত হয়ে যাবে? ছাত্রী হয়ে যাবে 231 জন। হ্যাঁ, বুঝতে পেরেছ? এবার বলতে চেয়েছে 3 জন ছাত্রী নতুন এসেছে। 3 জন ছাত্রী নতুন এসেছে। আগে ছাত্রী কত ছিল? আগে ছাত্রী ছিল 231 জন। এবার 3 জন নতুন আসলো, তাহলে হচ্ছে কত? 234 জন। এবার নতুন অনুপাত হয়ে যাবে, ছাত্র সংখ্যা সেটাই থাকবে আর ছাত্রী সংখ্যা বেড়ে হয়ে যাবে 234। এবার দিয়ে ছোটো করো, ছোটো করলে দেখো কাটাকাটি যায়। এখান থেকে কাটা যেতে পারে। হ্যাঁ, 3 দিয়ে যাবে। 3 9 27, 3 1 3, হ্যাঁ 3 7 21, 3 8 24। আবার কাটা যায় 13 দিয়ে। 13 7 91, 13 6 78। তাহলে অনুপাত হলো 7:6। বুঝতে পেরেছ? তারপরের অঙ্কটি দেখো, এক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায়, তবে নতুন অনুপাত কত হবে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেওয়া আছে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। ছাত্র ইস্টু ছাত্রী কত দেওয়া আছে? 2 আর 3। বুঝতে পেরেছ? এবার এক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেহেতু শতকরার ব্যাপার আছে, তাই একে আমি কি করলাম? 200 করে নিলাম আর একে 300 করে নিয়েছি। 200:300। বুঝতে পেরেছ? কাটাকাটি সুবিধা হবে। এবার দেখো, ছাত্র সংখ্যা বেড়েছে কত? বেড়েছে কত? 20%। তো 200-র 20% কত হয়? 40। আর ছাত্রীর সংখ্যা বেড়েছে কত? 300 এর 10%। 10% বেড়েছে, তাহলে কত হয়? 30 জন। তাহলে আগে কত ছিল? 20 জন, এখন 40 জন বাড়লো। আগে ছিল 200, এখন 40 জন বাড়লো। তাহলে ছাত্র সংখ্যা নতুন কত হলো? 240। অনুপাত আগে ছিল কত? 300, এখন বেড়ে কত হয়েছে? 330 জন। তাহলে বুঝতে পারছো, 0 0 দুদিকে কেটে গিয়ে তাহলে 24:33। এবার দেখো 3 দিয়ে কাটা যাবে। 3 8 24, 3 11 33। বুঝতে পেরেছ? দেখে নাও অঙ্কটি ভালোভাবে। এবার তারপরে অঙ্কটি দেখো, দুটি কোম্পানি এ ও বি আয়ের অনুপাত 5:8। এ তার আয়ের 25 লক্ষ টাকা বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। তো বি কোম্পানির আয় কত? এক্ষেত্রে দেখো দুটি কোম্পানি আছে, এ ইস্টু বি। বুঝতে পেরেছ? এর আয় হচ্ছে 5, এর আয় হচ্ছে 8। বুঝেছ? এবারে কি হয়েছে? এর আয় 25 লাখ টাকা বেশি হলে অনুপাতটি দাঁড়ায় কত? 5:4। অনুপাত দাঁড়াবে কত? 5:4। এর আয় বাড়বে, কিন্তু বি এর আয় কী হবে? সেক্ষেত্রে সমান থাকবে, কারণ এখানে এ এর আয় বৃদ্ধি হতে বলেছে, কিন্তু বি এর আয় কিন্তু বাড়ছে না। কিন্তু এক্ষেত্রে দেখো বি এর আয় কমে গেছে। তাহলে আমার যেহেতু বি আগে 8 ছিল, আমাকে বি এখানেও 8 দেখাতে হবে। তাহলে বিকে 8 করার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? গুণ করতে হচ্ছে 2 দিয়ে। দেখো 2 4 8। এবার দেখো অনুপাতটা কত হয়? এটা 8 হয়ে যায়, তাহলে এ হয়ে যাবে কত? 5 2 10। বুঝতে পেরেছ? এবার দেখো অঙ্কটিতে বি বৃদ্ধি পায়নি, বি 8, তো 8 আমি মিলিয়ে দিয়েছি। এবার এখানে দেখো এ ছিল 5, কিন্তু বেড়ে এখন হয়েছে কত?
10, তাহলে বৃদ্ধি পেয়েছে কত 5, বৃদ্ধি পারলো কত 5। তো এই 5 সমান সমান কত হয়ে যাবে 45 লক্ষ, কারণ এখানে বলে দিয়েছে 45 না 25 লক্ষ, সরি 25 লক্ষ। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হয়ে যাবে 5, 5 5 25। এবার চেয়েছে কি, চেয়েছে বি কোম্পানির আয় কত, বি কোম্পানির আয় কত দেখো 8, তাহলে এই 8-এর মান কত, 8-এর মান হয়ে যাবে 5 8 40, তাহলে বি এর আয় হয়ে গেল 5 8 40 লক্ষ টাকা। বুঝতে পেরেছ? একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? দেখো অঙ্কটি কিভাবে করা যায়। এখানে কি হয়েছে, মোট মুদ্রা আছে কটি 30টি, মোট মুদ্রা হচ্ছে 30টি মুদ্রা, ঠিক আছে। এবারে 1 টাকার মুদ্রা আছে আর এদিকে 25 পয়সার মুদ্রা আছে, বোঝা গেল। এবারে এখানে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ মূল্যের অনুপাত দেওয়া হয়েছে, কি মূল্যের অনুপাত, ঠিক আছে, মূল্যের অনুপাত। আর আমাকে এখানে কী বের করতে হবে, সংখ্যার অনুপাত। মনে রাখবে এগুলো অঙ্কতে এইভাবে করতে হবে। মূল্যের অনুপাত কত দিয়েছে দেখো 2:1। তাহলে একটা জিনিস বলো, যে ব্যাপারটা হচ্ছে যে 1 টাকাগুলো কতটা 1 টাকা মিলে 2 টাকা হবে, তাহলে দেখো দুটা 1 টাকা মিলে 2 টাকা হয়, তাহলে সংখ্যা কত পেলাম 2টা। এবার এখানে দেখো 25 পয়সা মিলে কয়টা 1 টাকা হয়েছে, 25 পয়সা মিলে কটা হয়েছে 1 টাকা হয়েছে, তাহলে কোটি 25 পয়সা মিলে 1 টাকা হবে, 25 পয়সা 4টি মিলে 1 টাকা হবে। তাহলে সংখ্যার অনুপাত বোঝা গেছে, সংখ্যার অনুপাত কীভাবে বের করবো, তাহলে অনুপাতটা কত হয়ে যায় যদি ছোট করি, তাহলে 1:2। এবার দেখো মোট সংখ্যা কত ছিল 30টি, মোট সংখ্যা 30টি, আমার চেয়ে নেওয়া হয়েছে কত 1 টাকার মুদ্রা কত। তাহলে এখান থেকে 1 টাকার মুদ্রা আছে 30টির মধ্যে 1 টাকার মুদ্রা আছে কত 1, আর টোটাল দেখো কতই 3, মানে 3-এর মধ্যে একটা আছে কি 1 টাকার মুদ্রা। এবার কাটাটি করো, কত হলো 3 × 10 = 30, তাহলে উত্তর হয় 10টি। তাহলে 1 টাকার মুদ্রা আছে কত 10টি। বুঝতে পেরেছ? 25 নং অঙ্কটি দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2 3 4, তাহলে 50 পয়সার সংখ্যা কত? দেখো অঙ্কটি কীভাবে করা যায়। 1 টাকা দেওয়া আছে, 50 পয়সা দেওয়া আছে আর 25 পয়সা দেওয়া আছে, ঠিক আছে। 1 টাকার সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 2 3 আর 4, এটা দেওয়া আছে সংখ্যা, এটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে মূল্য। এবার দেখো মূল্য অনুপাতটা কি আসে, তাহলে দেখো 1 টাকাগুলো 2টি মিলে কত টাকা হবে 2 টাকা, 50 পয়সাগুলো 3টা মিলে মোট কত হবে 1.5 টাকা, আর 25 পয়সাগুলো 4টা মিলে কত টাকা হবে 1 টাকা। এবার দেখো দশমিকটা যদি সরিয়ে দিই, তাহলে দুই দিকেই আমাকে 0 দিতে হবে, হয়েছে। এর 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 4 20, 5 3 15, 5 2 10। এবার দেখো এই টোটালটা কত হয়, টোটালটা হয়ে গেল তোমার 9। বুঝতে পেরেছ? এবার চাওয়া হচ্ছে কি 50 পয়সার সংখ্যা, এটা আমার আছে মূল্য, কিন্তু আমাকে বের করতে হবে কি সংখ্যা। তাহলে 50 পয়সার সংখ্যা, টোটাল টাকা কত আছে 180 টাকা, টোটাল টাকা আছে কত, মূল্য কত 180। তাহলে এই 180-র মধ্যে চেয়েছে 50 পয়সা, 50 পয়সা কত 3, আর টোটালটা কত হয়েছে আমার 9। তাহলে আমি কেটে যেটা পাবো সেটা হচ্ছে কি টাকা। তাহলে 50 পয়সাগুলো মিলে কত টাকা হয়েছে 7 টাকা হয়েছে। তাহলে সংখ্যাতে যদি যাই তো কোটি 50 পয়সা মিলে 60 টাকা হবে, তাহলে 50 পয়সাগুলো কোটি মিলে 60 টাকা হবে 120টি। উত্তর বুঝতে পেরেছ? 120টি হবে, উত্তর হয়ে যাবে তোমার এ। তারপরে 26 নম্বর অঙ্কটি দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 10 পয়সা সংখ্যার অনুপাত 3 4 আর 10, ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কতটা? দেখো এবার একই অঙ্ক, এখানে দেওয়া আছে সংখ্যার অনুপাত। মনে রাখবে 1 টাকা, এদিকে 50 পয়সা আর 25 পয়সা নয়, এখানে আছে 10 পয়সা, ঠিক আছে। এবারে সংখ্যার অনুপাত দেখো, সংখ্যা দেওয়া আছে 3 4 আর দেওয়া আছে 10, তাহলে আমাকে মূল্যতে যেতে হবে। মূল্য কী হবে দেখো, 1 টাকাগুলো 3টি মিলে কত টাকা হয় 3 টাকা,
50 পয়সাগুলো 4টি, মিলে কত টাকা হয়? 2 টাকা। 10 পয়সাগুলো 10টি, মিলে কত টাকা হবে? 1 টাকা। তাহলে অনুপাত বোঝা গেল, মূলের অনুপাত হয়ে যাবে 3, 2, 1। এবার চাওয়া হয়েছে মোট টাকা কত? মোট টাকা আছে 102 টাকা। ঠিক আছে, 102 টাকার মধ্যে একের 10 পয়সাগুলো মিলে কতটা টাকা হয়েছে ওটা বের করতে হবে আমাকে। তাহলে দেখো 10 পয়সার কথা বলা হয়েছে, তো 10 পয়সাগুলো রিপ্রেজেন্ট করছে কাকে? 1কে। আর টোটালটা দেখো কত হয়? 6। তাহলে 6 নিচে কাটাকাটি করলে কত হলো? 17। তাহলে 17 একে 17। তাহলে 10 পয়সাগুলো মিলে 17 টাকা তৈরি হয়েছে। তাহলে বলো কোটি 10 পয়সাতে 17 টাকা হবে? 10 পয়সাতে 17 টাকা হবে কোটি? 170টি 10 পয়সাতে আমার কত টাকা পাওয়া যাবে? 17 টাকা। তাহলে উত্তর এই ক্ষেত্রে কত হয়ে যাবে? 170। উত্তর ডি। বুঝতে পেরেছ? 28 নম্বর অঙ্কটি দেখো, দুটি সম-আয়তন পাত্রে 1/2, 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করা হলে নতুন মিশ্রণে, আর সেটিকে অন্য একটা পাত্রে ঢালা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত হবে? তাহলে অঙ্কটি দেখো, অঙ্কটিতে কী হয়? দুটি পাত্র আছে, দুটিতে সমান আয়তনে জল তরল থাকে। ঠিক আছে, প্রথম পাত্রে দেখো দুধ ছিল কত? টোটাল হচ্ছে মিশ্রণ হচ্ছে 2। 2-এর মধ্যে 1 অংশ হচ্ছে কি দুধ, তাহলে বাকিটা কত হবে? 1 অংশ জল হবে। টোটাল অনুপাত হচ্ছে কি 2। 2-এর মধ্যে 1 হবে দুধ, তাহলে বাকিটা কত হয়ে যাবে? জল। আর দ্বিতীয় পাত্রে দেখো, দ্বিতীয় পাত্রে মোট 3 লিটার ধরে নিলাম, 3 লিটার তরল থাকে, তার মধ্যে 1 লিটার কত আছে? দুধ। তো বাকিটা কত হবে? 2 লিটার জল হবে। কিন্তু বলে দিয়েছিল যে পাত্রটিতে টোটালে সম পরিমাণে তরল থাকে, দুটি পাত্রতে সম পরিমাণে তরল থাকে। এক্ষেত্রে দেখো এই দুটো যোগ করলে কত হয়? 2। এই দুটো যোগ করলে কত হয়? 3। কিন্তু সমান আছে কি না, আমাকে এই জিনিসটাকে সমান করে নিতে হবে। তাহলে 2 আর 3-এর লসাগু কত? 6। এক্ষেত্রে দেখো 2কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 দিয়ে। তাই এই মোট অনুপাত থেকে 3 দিয়ে গুণ করতে হবে, আর একে গুণ করতে হবে 3 2 6 বলে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো কত হয়? 3 একে 3, আর এটা 3 একে 3, আর এখানে 2 একে 2, আবার 2 2 4। তাহলে কি বলেছে? দুটি পাত্রকে মেশাতে বলেছে, অন্য একটা পাত্রে নতুনভাবে ঢাললাম। তাহলে টোটাল অনুপাত কত হবে? মোট দুধের পরিমাণ হয়ে যাবে 7, আর এদিকে 5, আর মোট জলের পরিমাণ হয়ে যাবে 7, অর্থাৎ অনুপাতটি হবে 5:7। বুঝতে পেরেছ? তারপরে অঙ্কটি দেখো, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2। চালের দাম 2:5 অনুপাতে, গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? তাহলে অঙ্কটি দেখো, 29 নম্বর, চাল আর একদিকে গম লিখি। ঠিক আছে, এবার দেখো চালের দাম ছিল 5 টাকা, গমের দাম ছিল 2 টাকা, এটা আগে। ঠিক আছে, কিন্তু বর্তমানে কি হয়েছে? বর্তমানে চালের দাম বেড়েছে কি অনুপাতে? 2:5 অনুপাতে। মানে আগে যদি 2 টাকা থাকলে এখন কত হয়ে যাচ্ছে? 5 টাকা। তাহলে ঠিক একরকমভাবে আগে যদি 5 টাকা থাকলে এখন কত হয়ে যাবে? 5/2। বোঝা যাচ্ছে? 25/2। বর্তমানের দাম বের করছি, তাই বর্তমানটা উপরে, পরে আগেরটা নিচে। বোঝা গেল? এবার দেখো গমের বর্তমান দাম কত হবে? আগে ছিল 2 টাকা, কিন্তু এখন বেড়েছে কত? 3:5। মানে আগে যদি 3 টাকা থাকলে এখন কত হয়ে আছে? 5 টাকা। তাহলে এখন হচ্ছে 5 টাকা বলে 5 উপরে 3 নিচে, তাহলে কত হলো? এটা 5 2 10/3। তাহলে অনুপাত দেখো কত হয়? 25/2, আর 10:3-এর অনুপাতটি করো, নিচে হরগুলি লসাগু করো। 3 2 6, লসাগু কত হবে? 6। 6 দিয়ে দুটিকে গুণ করে দাও, গুণ করলে কত হয় দেখো? 6 দিয়ে যদি গুণ করা যায়, এটা কেটে 3, আর এটা কেটে হয়ে গেলো তোমার 2। তাহলে কত হলো? আরও কাটাকাটি যাবে, এটা হলো 75:20। তাহলে কাটো দেখো, 5 দিয়ে কাটে, 5 15 75, আর 5 4 20। বুঝতে পেরেছ? বর্তমানে দাম হয়ে যাবে 15:4, মানে উত্তর সি। অঙ্কটি দেখো, এবার 30 নম্বর অঙ্কটি, এ ও বি। 30 নম্বর অঙ্কটি 29-এর মতোই আছে, তাই তোমরা 29 নম্বরের মতোই 30 নম্বর অঙ্কটি করে নিও।
এবার আমি তোমাদেরকে 31 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। দেখো, 3টি সমান মাপের গ্লাসে দুধ জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 আর 11:4 আছে। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ জলের অনুপাত কত হবে? তাহলে অঙ্কটি দেখো, 3টি গ্লাস আছে, ঠিক আছে, 3টি গ্লাসে জল আর কি আছে, দুধ আর জল আছে। দেখো, প্রথম পাত্রে দুধ জলের অনুপাত কত? প্রথম পাত্রে দুধ জলের অনুপাত দেওয়া আছে 3:2। দ্বিতীয় পাত্রে কত দেওয়া আছে? 7 আর 3। তৃতীয় পাত্রে আছে 11 আর 4। তাহলে আগে মোট করি, মোট করলে কত হয়? 5। এটা কত? 10। আর এটা কত? 15। কিন্তু কি হয়েছে না, এই কোটার সমান হতে হবে, কারণ বইয়ে বলে দিয়েছে যে সমান মাপের গ্লাস আছে, সমান মাপের গ্লাস আছে, কিন্তু এখানে সমান নেই। তাই এই 3টিকে আগে আমাকে সমান করে নিতে হবে। তাহলে দেখো, প্রত্যেকটির লসাগু করলে কত হয়? 30 হয়ে যাবে। 5, 10, 15 লসাগু কত? 30। তাহলে দেখো, 30, 5কে 5 পুরো 30 স্কোয়ার মিলে 6 বারে, বলে প্রথম অনুপাতকে 6 দিয়ে গুণ করতে হবে। আর 3কে 3 পুরো 10কে 10 পুরো 30 স্কোয়ারে মিলে 3 বারে, বলে দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে ভাগ করলে কত হয়? 2, বলে তৃতীয় অনুপাতটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এখানে কত হয়? অনুপাতটি হয়ে যাবে, প্রথম অনুপাত 6, 3 18 আর 6, 2 12। এখানে দেখো 7, 3 21 আর 3, 3 9 আর এখানে 11, 2 22 আর এখানে 2, 4 8। এবার কি হয়েছে, সবকটা অনুপাতকে মিশ্রণকে একসাথে একটি বড় গ্লাসে ঢালা হয়েছে, বড় পাত্রে ঢালা হয়েছে, বলে কী হবে? টোটাল যোগ করতে হবে। তাহলে মোট দুধের পরিমাণ কত হয়ে যাবে? যোগ করো, যোগ করলে যাবে তোমার 1, 6, ঠিক তো? আর এদিক হয়ে যাবে 17 আর 12 মিলে 29। তাহলে অনুপাত হয়ে যাবে 61:29। বুঝতে পেরেছ? উত্তর হবে এ। এবার দেখো 32 নম্বর অঙ্কটি। এবিসি গ্লাসের আয়তন 1:2:3, তাতে সিরাপ জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3, 3:2। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ জলের অনুপাত কত হবে? দেখো অঙ্কটি। তো কি হচ্ছে, এখানে এ, বি আর সি 3টা গ্লাস আছে। গ্লাসের আয়তন অনুপাত কত? 1:2:3। প্রথমটাতে 1 লিটার থাকলে দ্বিতীয়টা 2 লিটার, তারপরটাতে 3 লিটার, মানে বুঝতে পেরেছো অনুপাতটা, আয়তনের অনুপাত এটা। এবার দেখো, পাত্রটিতে দুধ আর জল। দেখো, প্রথম পাত্রে দুধ যদি 1 থাকে তো জল কত হয়ে যাবে? 2। দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ 2, তৃতীয় পাত্র হয়ে যাবে এটা 3। তৃতীয় পাত্রে কী হয়েছে? দুধ যদি 3 হয় তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এক্ষেত্রে অনুপাতগুলোকে যোগ করে কত হয়? 3। এটা কত? 5। এটা কত? 5। এবারে 3টির লসাগু করলাম, লসাগু করলে কত হয়? 15। বোঝা গেল? এবার 3কে 3 পুরো 15 কবার মিলে? 5 বারে। তাই একে 5 দিয়ে গুণ, 3কে 3 পুরো 5কে 5 পুরো 15 কবার মিলে? 3 বারে। তাই একে 3 দিয়ে গুণ। আর এখান থেকে 5কে 5 পুরো 15 কবার মিলে? 3 বারে। তাই একে 3 দিয়ে গুণ। তাহলে কত হলো? এটা 5 একে 5 আর এটা 6 আর এটা কত হলো? 9। আচ্ছা, বুঝাই দেখি অঙ্কটি। এখানে প্রথম পাত্রে 1, দ্বিতীয় পাত্রে 2 আর তৃতীয় পাত্রে 3 এই অনুপাত দিয়ে দিয়েছিল বলেই এখানে কিন্তু সমান কথা বলেনি। এর আগের অঙ্কটি দেখো, প্রত্যেকটি পাত্রে সমান থাকলে আমি এইভাবেই বের করে নিতাম, গুণ করার কোনো দরকার নেই। গুণ করার একটাই কারণ হচ্ছে যে পাত্র 3টির তরলের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে 1:2:3। তাই 1:2:3 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দেওয়া হলো। প্রথমটিকে 1, দ্বিতীয়টিকে 2, তৃতীয়টিকে 3 দিয়ে গুণ করলাম। তাহলে কত হলো? এখানে 5। 5 দিয়ে এবার মূল অনুপাতটিকে গুণ করব। বুঝা গেল? এবার দেখো, গুণ করলে কী হয়? 5 একে 5 আর 5 2 10। 6 দিয়ে গুণ করো, 6 2 12 আর 6 3 18 আর 9 দিয়ে গুণ করলো, 9 3 27 আর 9 2 18। এবার সব কটাকে যোগ করো, যোগ করলে কত হয়? 17 আর 27 মিলে কত হলো? 44 আর 36 আর 10 কত হলো? 46।
2 দিয়ে প্রত্যেকটা কাটাকাটি যাবে, কত হয়ে যাবে 22:23। তাহলে অনুপাত কত হয়ে যাবে, মিশ্রণে নতুন পাত্রে জল আর শিরা বা জলের অনুপাত হয়ে যাবে 22:23। তারপরে অঙ্কটি দেখো, দুটি সংকর ধাতুতে সোনা তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। এই দুই সংকর ধাতু সমান পরিমাণে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যাবে তাতে সোনা ও তামার অনুপাত কত। দেখো অঙ্কটি কীভাবে হয়। তো কি আছে, এদিকে সোনা আর একদিকে তামা। দেখো সোনা কত 7, তো তামা হয়ে যাচ্ছে কত 2। তারপরে অনুপাতটিতে সোনা হচ্ছে 7, তো তামা হয়ে যাচ্ছে কত 11। এবার দেখো টোটাল কত হয় 9, টোটাল কত হয়, এখানে টোটাল হয়ে যাবে 18। কিন্তু কি বলা হয়েছে, দুটি থেকে সমান পরিমাণে নেওয়া হয়েছে, তাই আমাকে কী করবে, টোটাল অনুপাতটাকে সমান করতে হবে। তাহলে লসাগু করলে কত হয় 18। 18 হলো মানে 2 দিয়ে গুণ করব, প্রথম অনুপাতে কত করব 9 2 18 মানে 2 দিয়ে গুণ করব। তাহলে এদেরকে 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে কত হয়, আর একে কত দিয়ে গুণ করতে হবে, 18 একে 18 মানে 1 দিয়ে, আর 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে কত এটা 7 2 8 14, আর এখান থেকে 2 2 4, আর এটা 7 একে 7, আর 11 একে 11 মানে অনুপাত সেটাই থেকে গেল। এবার দেখো বিয়োগ কী করতে বলেছে, টোটাল করতে বলেছে, দেখিনি। এবার তামার মেশানো হয়েছে মানে যোগ করতে হবে, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 21, আর এটা যোগ করলে কত হয় 15। তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটলে কত 3 7 21, 3 5 15। বুঝতে সব উত্তর হয়ে যাবে কত 7:5। দেখো তারপরে অঙ্কটি, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত হচ্ছে 1:3, দক্ষিণ গোলার্ধে তা হচ্ছে 1:9, তো উত্তর গোলার্ধে জল স্থলের অনুপাত কত। দেখো অঙ্কটিতে কী হয়, ধরে নিলাম এটা একটা পুরোটা পৃথিবী, পুরো পৃথিবীর সমগ্র স্থলভাগের আর জলভাগের অনুপাত দেওয়া আছে কত 1:3, আর শুধু দক্ষিণ গোলার্ধে দেওয়া আছে কত জল স্থল অনুপাত 1:9। আমাকে বের করতে হবে কত উত্তর গোলার্ধ। তাহলে দেখো অঙ্কটি কীভাবে করা যায়। দেখো লিখি আমি জল আর স্থল। জল কত আছে 1 আর 3, এটা হচ্ছে সমগ্র, মনে রাখবে এটা হচ্ছে সমগ্র, বুঝা গেল, এটা হচ্ছে সমগ্র। আর 1:9 অনুপাতে আছে শুধু দক্ষিণ গোলার্ধ, বুঝা গেল। তাহলে দেখো এখানে টোটাল কত হয়, টোটাল হয়ে গেল 4, আর এখানে টোটাল কত হয়ে গেল 10। আমাকে এই দুটার লসাগু করতে হবে, লসাগু করলে কত হয় 20। তাহলে কত হয় দেখো 5 4কে 4 পরে 20 কোয়ার মিলে 4 5 20, মানে এই অনুপাতটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর এই অনুপাতটাকে দেখো 5 দিয়ে 10, তো আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, বুঝা গেল। কিন্তু এখানে আরেকটা সমস্যা, যে দেখো আমার সমগ্র পৃথিবীকে যদি আমি 2 ধরি, তাহলে শুধু দক্ষিণ গোলার্ধ কত হবে 1, আর উত্তর গোলার্ধ কত হবে 1। তাহলে সমগ্র পৃথিবীর সঙ্গে দক্ষিণ গোলার্ধের অনুপাত কত হয়ে যাবে 2:1, বুঝা গেল। সমগ্র পৃথিবীর সঙ্গে দক্ষিণ গোলার্ধের অনুপাত কত 2:1, 2:1, তো তাই একে 2 দিয়ে গুণ, আর দক্ষিণ গোলার্ধকে 1 দিয়ে গুণ। তাহলে কত হলো দেখো 5 2 10, 10 দিয়ে এই অনুপাতে গুণ হবে 2, 2 দিয়ে এই অনুপাতে গুণ হবে। তাহলে গুণ করি, 10 একে 10, আর 10 3 30। এবার দেখো 2 একে 2, আর 2 9 18। এর বিয়োগ করো, বিয়োগ করলে কত হলো 8, আর এখানে বিয়োগ করলে কত হয় 12। তাহলে অনুপাতটা কত হয় 4কে 4 2 বারে, আর এখানে 4 3 12, বোঝা গেছে। অঙ্কের অনুপাত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 2:3। তাহলে উত্তর গোলার্ধের অনুপাত হলো 2:3। তারপর অঙ্ক 35 নম্বর, একটা কুকুর একটা খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5 পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6 পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4 পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5 পদক্ষেপে তত দূর যায়। তাহলে কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত। দেখো অঙ্কটি খুবই সহজ, কিন্তু লেখা অনেক বড়। দেখো কিভাবে করা যাবে, একদিকে লিখলাম আমি কুকুর, আর একদিকে লেখো খরগোশ, ঠিক না। এবার দেখো কি হয়, কুকুরের পদক্ষেপ প্রথমে দেওয়া আছে কি পদক্ষেপ। কুকুর যদি 5 পদক্ষেপ ফেলে, তাহলে খরগোশ ফেলবে কত 6 পদক্ষেপ, ঠিক আছে। এবারে দেওয়া আছে এখানে দূরত্ব,
দূরত্ব দেখো কত, দূরত্ব হচ্ছে কুকুর যদি 4 পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5 পদক্ষেপে তত দূর যায়। তাহলে বেগের অনুপাত জানো কত হবে? বেগ হয়ে যাবে, দেখো এই যে বজ্র গুণন করো, কোনাকুনি গুণ করে দাও, 5 5 25, মানে কুকুরের বেগ হয়ে যাবে 25 আর খরগোশের বেগ হয়ে যাবে 24। তাহলে অনুপাতটা হয়ে যাবে কত? 25:24। এইভাবে অঙ্কগুলো করবে। এই সেম অঙ্কগুলো যদি থাকে তাহলে ঠিক একইভাবে করার চেষ্টা করবে, অঙ্ক খুব সহজেই হয়ে যাবে। তারপরের অঙ্কটি দেখো, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হয়ে যাবে? তাহলে দেখো একদিকে জিঙ্ক আছে, হ্যাঁ, আর একদিকে তামা আছে। দেখো জিঙ্ক কত, জিঙ্ক হচ্ছে 5, তো তামা হয়ে যাচ্ছে কত? 3। এবারে তামা মেশানো হয়েছে, তামা মেশানোর পর অনুপাত কত হয়ে গেছে? 3:5। ঠিক আছে, তাহলে এখানে দেখো তামা মেশানো হয়েছে কিন্তু আমাকে জিঙ্ক তো মেশানো হয়নি। তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে? এক্ষেত্রে আমাকে এই জিঙ্কের পরিমাণটা সমান করতে হবে। এখানে জিঙ্ক দেখো আগে কত ছিল? 5, এখন কত হয়েছে? 3। তাহলে এই দুটো লসাগু করলে কত হলো? 15। 15 তো, ঠিক তো, 15 হলো। তাই আমি কি করব? 15 করার জন্য 3 দিয়ে গুণ করছি, আর 15 করার জন্য আমি কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তাহলে দেখো অনুপাতটা কত হয়? 5 3 15 আর 3 3 9। হ্যাঁ দেখো 5 3 15 আর 5 5 25। তাহলে দেখো জিঙ্কের, বললাম তো জিঙ্কের পরিমাণ সমান ছিল, তো এখানে 15 পেয়ে গেছি। কিন্তু এখানে দেখো তামা আগে 9 ছিল, মেশানোর পর কত হয়েছে? 25। তাহলে মেশালাম কত? এখানে মেশানো হয়েছে 16 ইউনিট। বোঝা গেল? আর এবার দেখো মোট মিশ্রণ কত ছিল? মোট সংকর ধাতু ছিল কত? 200 গ্রাম। তাহলে আগের অনুপাত, টোটাল অনুপাত কত? দেখো টোটাল অনুপাত হয়ে যাচ্ছে আমার এখানে 24। বোঝা গেল? তাহলে এই 24 রিপ্রেজেন্ট করছে কাকে? 200-কে, কারণ আগে ছিল 24 আর টোটাল অনুপাত তো বলে দিয়ে, টোটাল সংকর ধাতু বলেছে 24। তাহলে একের ভ্যালু কত? 200/24। আর মেশানো হয়েছে কত? 16। তো এই 16-র ভ্যালুটা বের করে নিতে হবে। 200/24 গুণ 16, কাটারি করো। 4 দিয়ে কাটলে 4 6, আর 4 দিয়ে কাটলে 8 দিয়ে কাটাকাটি করি, সহজে হবে। 8 3 24 আর 8 2 16। তাহলে উপরে কত হলো? 400 আর নিচে 3। ঠিক আছে, এটাকে ভাগ করবে, ভাগ করলে উত্তর হয়ে যাবে 33/1/3, 133/1/3 গ্রাম। বুঝতে পেরেছ? এবার 37 নম্বর অঙ্কটি, একটি বাস ও অটোর গতিবেগ 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে? এবার দেখো বাস আর অটোর গতিবেগ দিয়েছে, বাস আর অটো, এটা হচ্ছে 9, তো এটা হচ্ছে 5। এবার একটা জিনিস দেখো, অটো 5 ঘন্টায় যাচ্ছে কত? 75 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 15 কিমি। অটো 1 ঘন্টায় গেল কত? 15 কিমি। ঠিক আছে, তাহলে দেখো এখানে অটো আমি পেয়েছি কত? 1 ঘন্টায় যাচ্ছে কত? 5, মানে অটোর অনুপাত কত? 5। তাহলে 5 রিপ্রেজেন্ট করছে কাকে? 15-কে। তাহলে দেখো 5কে 5 পুরো 15 কবার মিলে 3 বারে। তাহলে কী হবে? বাসের গতিবেগ কত হয়ে যাবে? একই রকমভাবে বাসের গতিবেগ 9 3 27 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বাস 1 ঘন্টায় কত যাবে? 27 কিমি। বাসের গতিবেগ পেয়ে গেলাম। তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 ঘন্টায় কত যাবে? কাটারি গুণ করলে কত হয়? 108 কিমি। বোঝা গেছে? এটা হয়ে যাবে 108 কিমি, মানে অপশান সি। এবার দেখো তারপরে অঙ্কটি, দুটি বইয়ের মূল্য 5টি খাতার মূল্যের সমান এবং 3টি খাতার মূল্য 11টি পেনের মূল্যের সমান। তাহলে 110টি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে? দেখো এখানে কি বলেছে, এখানে 3টি জিনিস দেওয়া আছে, বই, খাতা আর পেন। ঠিক আছে, প্রথমে কি বলেছে? দুটি বই 5টি খাতার দামের সমান। আর তারপরে দেখো কি বলেছে? 3টি খাতা, হ্যাঁ, 11টি পেনের সমান। তাহলে এখানে দেখো ফাঁকা ঘরটি 5 দিয়ে পূরণ করলাম, এখানকার ফাঁকা ঘরটি 3 দিয়ে পূরণ করলাম। তাহলে দেখো কত হয়? 3 দিয়ে 6 গুণ করে দিলাম, 5 3 15, আর এটা কত হলো? 55। এবার বইয়ে কি বলেছে? বইয়ে বলেছে যে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে। এখানে পেন কত? 55,
110 পেতে হলে আমি কত দিয়ে গুণ করবো? একে 2 দিয়ে গুণ করছি বলে আমি এখানে বের করতে বলেছি কি বইকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 12। বুঝা গেল? তাহলে 110টি পেনের পরিবর্তে কটি বই পাবো আমি? 12টি বই। তারপরে 39 নম্বর অঙ্কটি, একজন দক্ষ, একজন অদক্ষ, অর্ধদক্ষ আর একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 দিন, 8 দিন, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের কাজের অনুপাত 1/3, 1/4, 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা পান? দেখো অঙ্কটি কীভাবে হবে। আমি প্রথমে দক্ষ, অর্ধদক্ষ, ঠিক আছে, আর অদক্ষ লিখে নিয়েছি। এবারে কী হবে, তাদের কাজের অনুপাত, ঠিক আছে, কাজের অনুপাত কী হচ্ছে? 1/3, 1/4 আর 1/6। তাহলে আমাকে এই অনুপাতটাকে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। প্রথমে 3, 4 আর 6 লসাগু করলে কত হয়? 3, 4, 6 লসাগু করো। 3, 4 আর 6 লসাগু করলে কত হবে? লসাগু হয়ে যাবে, লসাগু হয়ে যাবে 12। তাই 12 দিয়ে কী করলাম? প্রত্যেকটাকে গুণ করলাম, ঠিক আছে, গুণ করো। 3, 4 12, গুণ করলাম 3, এটা গুণ করলাম 2। তাহলে অনুপাতটা ভগ্নাংশ থেকে আমি পূর্ণতে পেয়ে গেলাম। কত হলো? 4, 3 আর 2। এবার দেখো দক্ষ শ্রমিক যে আছে সে কাজ করেছে কত দিন? 7 দিন। এবার দিন, ঠিক আছে, দিন করেছে 7 দিন, আর এই করেছে 8 দিন, আর অদক্ষ যে আছে সে করেছে 10 দিন। তাহলে মোট কাজের পরিমাণ কত? তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 28, আর এর মোট কাজের পরিমাণ হচ্ছে 24, এর মোট কাজের পরিমাণ হচ্ছে কত? 20। বোঝা গেছে? এবার আমি এখানে কাটাকাটি করতে পারি। 4 দিয়ে যদি কাটি, 4 7 28, 4 6 24, 4 5 20। টোটালটা দেখো তো কত হয়? টোটালটা হয়ে গেল 18, ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার চেয়েছে কি প্রত্যেকটি দক্ষ শ্রমিক কত টাকা পান। এবার দেখো প্রত্যেকটি দক্ষ শ্রমিক কিন্তু টোটালে পেয়েছে কত? 28। মনে রাখবে কত পেয়েছে? 28 না, এখানে কাটাকাটি করে 7 পেয়েছি, তো 7 পাবো। 7 পেয়েছে কতর মধ্যে? 18-র মধ্যে। তাহলে 7 পেয়েছে 18-এর মধ্যে, তাহলে 369 টাকা মোট পেয়েছিল। তো তার মধ্যে কত? দেখো এখান থেকে কাটাকাটি করে বের করি। কাটলে কত হয়? 3 বারে কাটলে 6, 3 একে 3, 3 2 6, 3 3 9, আরও যাবে। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে কত হয়? 3 4 3 একে 3। তাহলে কাটাকাটি করে কত হলো? এটা হলো 7, 100 আর 7 4 28, এটা বাই 2, 2 দিয়ে একে ভাগ করো, ভাগ করলে কত হয়ে যাবে? 143.5। বোঝা গেছে? 143.50 টাকা। বোঝা গেছে? এ হচ্ছে একজন দক্ষ শ্রমিক পাবে। তারপরে অঙ্ক দেখো, কোনো ত্রিভুজের 3টি বাহু 5, 6, 8 এর সমানুপাতি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 হলে মধ্যম বাহু কত? এক্ষেত্রে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটির সবচেয়ে বড় বাহু, ছোট বাহু আর মধ্যম বাহু দেওয়া আছে। ধরে নিলাম এটা 5, এটা 6, এটা হচ্ছে 8। এবার বলেছে কি? বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি হচ্ছে কত? 39। তাহলে বৃহত্তম কত? 8 আর ক্ষুদ্রতম কত? 5। যোগ করলে কত? 13। এই 13 রিপ্রেজেন্ট করছে কাকে? 39কে। তাহলে এক সমান কত? 39/13। আর চেয়েছে কি মধ্যম বাহু আমার কত আছে এখানে? 6। তাহলে এই 6 সমান কত? তাহলে 6 সমান কত হয়ে যাবে? এখানে যদি 3 হয় তাহলে 6 এর মান কত হয়ে যাবে? 6 3 18। তাহলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 18 সেমি।